আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলিত সেনাবাহিনী গল্পের ৮ নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। মা আমার মুখে ডিভোর্সের কথা শুনে গালে চড় বসিয়ে দিয়ে বলল, সিরাজ, তোর বংশে কেউ ডিভোর্স দিয়েছিল? আমি বললাম, কি হলো মা, আরেকটা মারো। এছাড়া যে আমার কোনো উপায় ছিল না। মাকে সব ঘটনা বললাম। কেন নিধিকে ডিভোর্স দেওয়া, কেনই বা চাকরি ছেড়ে দূরে চলে যাওয়া। মা আমার কথা শুনে কাঁদছে। আমার মাথাটা তার কোলে রেখে বলল, বাবা কাঁদিস না, তুই এত কষ্ট পাচ্ছিস, একটাবারও আমাকে বললি না। এইদিকে বইমেলা এসে পড়ে। বইমেলাতে রোকমারি স্টলে আমার প্রথম বইয়ের মুখোশ উন্মোচিত হয়। কিন্তু নিজের প্রথম বইয়ের মুখোশ উন্মোচিত হলেও বাস্তবতার জন্য আর যেতে পারিনি। তামান্নাকে নিয়ে সারাদিন হাসপাতালে ছিলাম। হাসপাতাল থেকে যখন বাসায় ফিরি, এমন সময় তামান্নার বাবা ফোন করে, রাজ, তোমার ভিসা, টিকিট সবকিছু রেডি, আগামী শুক্রবার ফ্লাইট, মাঝখানে 2 দিন আছে। আমি বললাম, আচ্ছা আঙ্কেল। বাসায় গিয়ে মাকে বললাম, শুক্রবারে ইউএসএ চলে যাচ্ছি, কয়েক মাস পর তাদেরকেও নিয়ে যাব। মা আর কাঁদলো না আমার সামনে। এইদিকে 3 দিনে আমার বইটা সর্বোচ্চ বিক্রির তালিকায় প্রথমে আছে। এই প্রাপ্তিটা লেখক হিসাবে অনেক বড়। নিধি বইমেলার প্রথম দিন গিয়ে তার প্রিয় মানুষটার বই সংগ্রহ করে। বই কেনার পর স্টলের লোকদের বলল, ভাইয়া, লেখকের বইয়ের মুখোশ উন্মোচনের সময় আসার কথা ছিল, তিনি কি আসেননি? লোকটি বলল, না আপু, শুক্রবার আসবেন তিনি। নিধি বলল, ও আচ্ছা। নিধি মনে মনে ভাবলো, তাহলে শুক্রবারে তার ভালোবাসার মানুষটাকে দেখতে পারবে। এইদিকে তামান্নার অনুরোধে বৃহস্পতিবার বইমেলাতে গিয়ে দেখি রোকমারি বুক স্টলের সামনে অনেক বড় লাইন। প্রথমবারের মতো ভক্ত পাঠক পাঠিকার সাথে সময়টা কাটিয়ে দিনটা বেশ ভালোই গেল। কিছু কেনাকাটা সেরে সন্ধ্যায় বাসায় আসলাম। পরের দিন ফ্লাইট। নিধিকে খুব করে দেখতে ইচ্ছা করছে, কিন্তু চাইলেই যে আর সব পাওয়া যায় না। পরের দিন ফ্লাইট ইউএসএ এর। প্রায় বিকেল পর্যন্ত মার আশাকেই সময় দিয়েছি। বিকেলে মা আসার সাথে নিয়ে আঙ্কেল, তামান্নার বাবা, আমাকে আর তামান্নাকে বিমানবন্দর পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। যাওয়ার সময় মা আর আশার চোখে স্পষ্ট পানি দেখলাম। মা তবু আমার সামনে খুশির জন্য চোখের জল মুছছে। এইদিকে সেখানে পৌঁছেই তামান্নার বাসায় উঠি। তামান্নার সাথে বেবি। তামান্না বেবিটা আমার কোলে দিয়ে বলল, রাজ, সেদিন যে মেলায় ঘুরলাম, একটা পোস্টও তো ফেসবুকে পাবলিশ করনি। আমি আমার আইডি থেকে পোস্ট করছি। আর তোমার আইডির নাম কি, কখনো তো বলনি। আমি বললাম, আমার আইডিতেও দিতে হবে। তিশা বলল, দিতে হবে না মানে? তামান্না হাত থেকে ফোনটা নিয়ে ফেসবুকে আমার আইডি থেকে পোস্ট করলো। বইমেলার কিছু মুহূর্ত ফ্রেমবন্দি। মুহূর্তেই হাজার হাজার লাইক। আর কমেন্ট বক্সে কত কমেন্ট। অনেকে লিখেছে, ভাইয়া, আপনার লেখা অতুলনীয়, 1 ঘন্টায় 4000 শেয়ার। এইদিকে নিধি বসে বসে বই পড়ছে তার প্রিয় লেখকের। এমন সময় ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো তিশার নাম্বার। নিধির সাথে রাজের বিয়ের পর আর ফোনে কথা হয়নি। হঠাৎ কিসের জন্য ফোন? নিধি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে তিশা বলল, কেমন আছেন? নিধি বলল, ভালো। এতদিন পর কি মনে করে? তিশা বলল, রাজের কি খবর? নিধি বলল, ওই চরিত্রহীনটার খবর তো তোর ভালো জানার কথা। ওই চরিত্রহীনের কথা বলার জন্য ফোন দিয়েছিস? তিশা বলল, রাত চরিত্রহীন না রে, একদিন তোর সব ভুল ভাঙবে। তবে যেই দিন ভুল ভাঙবে সেই দিন রাজের সামনে দাঁড়াতে পারবি। শোন, একটা মেয়ে তার ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে যখন আরেকটা ছেলের কাছে সঁপে দেয়, আর ছেলেটা কতটা চরিত্রবান হলে ছুঁয়েও দেখে না। আমি ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে রাজের কাছে সঁপে দিয়েছিলাম। ভালোবাসা তো দূর, আমার দিকে একবার তাকায়নি পর্যন্ত। নিধি বলল, বাহ, দালালি করতে ফোন দিছিস তুই? তিশা বলল, না, সত্যিই বললাম। আর হ্যাঁ, কিছু মনে না করলে আপনাকে একটা সুখবর দিতে ফোন দিলাম। নিধি বলল, কি সুখবর? তিশা বলল, আপনার যে ভালোবাসার মানুষ, যার গল্প এই বইমেলায় প্রকাশ হয়েছে, তাকে কি কখনো দেখছেন? তাকে দেখবেন। নিধি বলল, কোথায় সে, বল না প্লিজ। তিশা বলল, শান্ত হন, শোনেন, ফেসবুক অন করে দেখেন, আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। নিধি ফেসবুক ওপেন করতেই নিউজ ফিডে দেখে যে রাজের ছবি। এই প্রথম রাজকে ফেসবুকে দেখলো। মনে মনে বলল, চরিত্রহীনটা আবার ফেসবুকও চালায়। নিধি স্ক্রল করতে যাওয়ার আগে চোখটা মুহূর্তের মাঝে আটকে গেল আইডিটার দিকে তাকিয়ে। মেঘরুদ্দুর আইডিতে রাজের পিক কেন? এ কিভাবে সম্ভব? নিধি আর সময় নষ্ট না করে গাড়ি নিয়ে বইমেলা চলে যায়। রোকমারি 22 নং স্টলে গিয়ে স্টাফদের বলে, ভাইয়া, মেঘে ঢাকা চাঁদ, বইটার লেখক কি উনি? মোবাইলের ছবিটা দেখিয়ে। ছেলেটি মুচকে এসে বলল, হ্যাঁ উনি তো বৃহস্পতিবার মেলায় আসছিল, আর এবার ওনার বইটা মনে হচ্ছে সেরা বইয়ের তালিকায় প্রথম থাকবে। নিধি দাঁড়িয়ে দেখছে স্টলের সামনে অনেক মানুষ, প্রায় সবার হাতেই মেঘে ঢাকা চাঁদ উপন্যাস।
নিধির চোখ বেয়ে জল পড়ছে। যাকে সে সবটা দিয়ে ভালোবাসলো সে মানুষটা যে অন্য কেউ না, তার স্বামী রাজ, যাকে সে কষ্ট দিয়েছে। ছেলেটি বলল, কি হলো ম্যাম, এনি প্রবলেম? নিধি চোখ মুছতে মুছতে স্টল থেকে বের হয়ে সোজা বাসায় এসে পড়লো। শুয়ে শুয়ে ভাবছে কেন এতদিন আগে তার ভালোবাসার মানুষটার পরিচয় জানলো না। তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। সে কিভাবে এই মুখ নিয়ে রাজের সামনে দাঁড়াবে? তিশা পর হয়ে রাজকে চিনতে পারলো, আর সে তার ভালোবাসার মানুষটাকে চিনতে পারলো না। নিধির বুক ফেটে কান্না আসছে, বারবার চোখের সামনে রাজের মুখটা ভেসে উঠছে। নিধি তার বাবাকেই কিভাবে বলবে? আর তার বাবা যদি জানতে পারে নিধি আর রাজের মাঝে কোনো সম্পর্ক নেই, ডিভোর্স হয়েছে, তাহলে কি তিনি আরো কষ্ট পাবেন? ডিভোর্সের কথা মনে পড়তেই নিধি তার ব্যাগ থেকে ডিভোর্স লেটারটা বের করে দেখে লেটারের এক পাশে রাজ সাইন করে দিয়েছে, তার সাইনটাই বাকি। নিধির হাত কাঁপছে, চোখের পানি টপ টপ করে ডিভোর্স লেটারের উপর পড়ছে। বুকের ভেতরের যন্ত্রণাগুলো আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার মতো টকবক করে ফুটছে। নিধির ডিভোর্স লেটারটা বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সারা রাত আর ঘুম হলো না নিধির। পরের দিন সিনা সাহেব মেয়েকে ডাকতে এসে দেখে রুমের দরজা খোলা, নিধি ফ্লোরে পড়ে আছে। সিনা সাহেব দৌড়ে গিয়ে নিধিকে বিছানায় শুইয়ে দেওয়ার সময় নিধির হাতে কিসের যেন একটা কাগজ দেখতে পায়। কাগজটা হাতে নিতেই তিনি চমকে যায়, ডিভোর্স লেটার, তাও তারই মেয়ের। রাজ পারল তার মেয়েকে ডিভোর্স দিতে, তাও তাকে কিছু না বলে। আসলে সে মানুষ চিনতে ভুল করেছে। তার মা মরা মেয়েটাকে এতটা কষ্ট কিভাবে দিল? তাড়াহুড়া করে ডাক্তারকে ফোন দিল। ডাক্তার এসে নিধিকে দেখে বলল, তেমন কিছু না, সেন্সলেস হয়ে গেছে, ঠিক হয়ে যাবে। ডাক্তার চলে যাওয়ার খানিক পরেই নিধির জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতেই সিনা সাহেব নিধিকে বলল, মা এ কি হয়েছে তোর? তুই তোর বাবাকে একটা বারও বলতে পারলি না তোর বাবা কি পর হয়ে গেছে? আমাকে ক্ষমা করে দিস মা। আমি যদি ওরকম ছেলের কাছে বিয়ে না দিতাম তাহলে এদিন দেখতে হতো না। নিধি তার বাবার কথা শুনে কান্না করে দেয়। নিধির বাবা বলল, কি হলো মা, কাঁদছিস কেন? ছোট লোকটা তোকে ডিভোর্স দিয়েছে তাই না? দেখিস আমি ওকে শান্তিতে থাকতে দিব না, আমি ওকে জেলের ভাত খাওয়াবো। নিধি বলল, না বাবা, রাজকে নিয়ে কিছু বলবা না। নিধির বাবা বলল, কেন বলবো না? যার জন্য আমার মেয়েটার এই অবস্থা। নিধি তার বাবাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে দেয়। নিধির বাবা বলল, কি হয়েছে মা বল, কান্না করিস না, তোর কান্না যে সইতে পারি না। নিধি বলল, বাবা আমার রাজের কোনো দোষ নেই, আমি আমার রাজকে কষ্ট দিয়েছি, অনেক বেশি কষ্ট দিয়েছি, আর ডিভোর্স রাজ দেয়নি, আমি দিতে বাধ্য করেছি। বাবা আমি অনেক খারাপ তাই না? আমি তোমার মেয়ে হবার যোগ্যতা রাখি না। বাবা আমি রাজকে ছাড়া বাঁচবো না, আমার রাজকেই লাগবে, কোনোদিন তোমার কাছে কোনো কিছু চাইনি, আজ চাই তুমি আমার স্বামীকে এনে দাও। নিধির বাবা বলল, চিন্তা করিস না মা, আজই রাজের বাসায় যাব, তবুও কান্না করিস না। নিধি বলল, না বাবা তোমার যেতে হবে না, আমি যাব, ভুলটা যেহেতু আমার। নিধি ফ্রেশ হয়ে সকালে রাজের বাসার উদ্দেশ্যে রওনা দিল। গাড়িতে বসে বসে ভাবছে রাজ কি তাকে ক্ষমা করবে। এমন সময় ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকাতেই দেখে তিশা ফোন করেছে। নিধি ফোন রিসিভ করতে সালাম দিতেই ওপাশ থেকে তিশা বলল, নিধি কেমন আছিস? নিধি চুপ করে আছে, কিছু বলছে না। তিশা বলল, কি হলো, কথা বলছিস না কেন? নিধি বলল, তিশা দোষ, আমি তোর সাথে অন্যায় করছি, আমাকে ক্ষমা করে দে। আমি আমার ভালোবাসার মানুষটাকেই চিনতে পারিনি, আমি যার প্রেমে অন্ধ ছিলাম, এতটা কাছে পেয়েও তাকে উপলব্ধি করতে পারিনি বুঝতে। আর আমি তোর সাথে অনেক অন্যায় করছি, সবকিছুর জন্য ক্ষমা করে দে। তিশা বলল, কি সব বলছিস? ক্ষমা চাইতে হবে না, তুই না আমার দোষ, নিজের ভুল বুঝতে পারছিস এটাই অনেক। আর হ্যাঁ, আমার আর রাজের মাঝে সত্যি কোনো অবৈধ সম্পর্ক ছিল না, বাট তুই আমাকে ভুল বুঝছিস। নিধি বলল, শোন না, আমার সেই মেঘরুদ্দুর আইডির সেই অচেনা মানুষটাই আমার রাজ, তবে অনেক অনেক ধন্যবাদ তোর ওকে খুঁজে দেওয়ার জন্য। তিশা বলল, আচ্ছা এখন রাখি, পরে কথা হবে। নিধি গাড়ি থেকে নেমে যতই রাজের বাসার দিকে যাচ্ছে ততই পাটা যেন অবাস হয়ে আসছে। নিধি বাসায় ঢুকেই দেখে আশার মা সোফায় বসে আছে। নিধি গিয়ে মায়ের পায়ে সালাম করতেই আশা বলল, আপনি কেন এসেছেন, কি চান? নিধি বলল, কি হয়েছে আশা, আমি কি আসতে পারি না? আশা বলল, না পারেন না, কিসের জন্য আসবেন? সেই দিন না বিদায় নিয়ে গেছেন, আমরা তো আপনার কেউ নই। মা বলল, আশা চুপ করবি? আশা বলল, মা বলতে দাও, আমার ভাইয়ার কি দোষ করেছিল যার জন্য আমার ভাইয়াকে কষ্ট দিয়েছে? নিধি বলল, আশা তোমার ভাইয়া কোথায়? আশা বলল, আপনি আমার ভাইয়ার কথা বলবেন না, মা তুমি চলে যেতে বলো ওনাকে। আমার ভাইয়া অপরাধী ছিল বুঝলাম, আমার ভাইয়ার বাবুটার কি অপরাধ ছিল? আপনার জন্য আমি আন্টি হতে পারিনি, ভাইয়া বাবা হতে পারিনি, আপনি কোনোদিন আমাদের বাসায় আসবেন না, আপনার জন্য ভাইয়াকে হারিয়েছি।
নিধি কাঁপা কাঁপা গলায় বলল, মানে কি বলছে এইসব? আশা বলল, আপনার দেওয়া কষ্ট সহ্য করতে না পেরে ভাইয়া বিদেশ চলে গেছে, আপনি খুব পচা। নিধি এবার কান্না করে দিল, চোখের পানি মুছতে মুছতে বলল, আশা বোন আমার, আমাকে ক্ষমা করে দে, আমি জানি আমি অন্যায় করেছি, তবু আমাকে দূরে সরিয়ে দিস না। ও মা, আজ যদি আমার জায়গায় আশা এমন করতো, তুমি ক্ষমা করতে না মা? মা, আমি তোমার পায়ে পড়ি। নিধি রাজের আম্মুর পায়ে ধরে কান্না করতে লাগলো। আম্মু বলল, মা ওঠ, কি করছো এইসব? কান্না করো না। রাজ তোমাকে ডিভোর্স দেওয়ার 3 দিন পরই ইউএসএ চলে গেছে, আর যাওয়ার আগে বলে গেছে তোমাকে বিয়ে করে নিতে, আমার ছেলে আর বাধা হবে না। আশা রুম থেকে একটা ডায়েরি এনে নিধির হাতে দিয়ে বলল, ভাইয়া এটা আপনাকে দিতে বলেছিল, যদি কোনোদিন আপনি আসেন আপনাকে দিতে, এত তাড়াতাড়ি আসবেন ভাবিও নি কখনো। যাই হোক, আমার ভাইয়া আর আমাদের যদি সত্যি ভালো চান, তাহলে আর আমাদের বাসায় আসবেন না। নিধি ডায়েরিটা নিয়ে বাসায় এসে দরজা বন্ধ করে দিল। নিধি বিছানায় শুয়েই ডায়েরিটা খুলে দেখতে পেল তার অনেকগুলো ছোট ছোট ছবি প্রথম পাতা জুড়ে। তার নিচে লেখা, মায়াবতী সমস্ত অনুভূতি শুধু তোমার জন্য। তারপরও পাতা উল্টাতেই দেখতে পেল ছোট্ট ছোট্ট অক্ষরে লেখা, আজ আমার বিয়ে প্রিয় মানুষটার সাথে। আমি কখনো ভাবিও নি নিধি আমার হবে। নিজের অজান্তেই তাকে এতটা ভালোবেসে ফেলবো কখনো বুঝতেও পারিনি। জীবনে কখনো কাউকে ভালোবাসিনি। নিজের অর্ধাঙ্গিনীর জন্য নিজের সমস্ত ভালোবাসা জমিয়ে রেখেছি। কত রাত জাগা স্বপ্ন, কত অনুভূতি, অজস্র লেখা চিরকুট জমিয়ে রেখেছি তার জন্য। কিন্তু আমিও কখনো ভাবিনি নিধি আমাকে এতটা ঘৃণা করে। আমি এতটা হতভাগা, বাসর রাতে নিজের স্ত্রীকে ছুতেও পারিনি। তবু আফসোস নেই, তার হাসি মাখা মুখটাই যে আমার সব। যতই দিন যাচ্ছে আমার প্রতি নিধির অবহেলা বাড়ছে। জানি না একটা মানুষকে কতটা অবহেলা করা যায়। নিজেকে আজকাল উড়ন্ত কালো মেঘের মতো লাগে। মনে হয় নিধির জীবনটা আমি নিধাতে নষ্ট করেছি। দিনগুলো ভালোই কাটছিল, হঠাৎ একদিন নিধি ড্রিঙ্কস করে আসে। তার পাগলামির কাছে হেরে গিয়ে জন্ম নেয় আরেকটা প্রাণের। আমি যেদিন প্রথম শুনি নিধির গর্ভে আমার সন্তান, সেদিন আনন্দে কান্না করে দিই। কিন্তু আমার হৃদয়ের রানীটাই যে খুশি না। বাবা হারানোর পর মাকেই প্রথম এতটা খুশি হতে দেখেছি। কিন্তু খুশিটা বেশি দিন ছিল না। নিজের সন্তানকে একটা মা কতটা নিকৃষ্ট ভাবতে পারে, নিধিকে না দেখলে হয়তো অজানাই থেকে যেত। সবকিছুকে ছাপিয়ে নিধির প্রতি ভালোবাসা এক রক্তিও ভাটা পড়ল না। জানি না কি মায়া করেছে সে আমাকে। তাকে ছাড়া আজকাল নিজেকে ভাবতে পারি না। কিন্তু আমি বুঝে গিয়েছি আমার প্রতি নিধির ঘৃণার পাহাড় জমছে দিন দিন। আমার দেওয়া বকুলের মালা, ছোট্ট চিরকুটে প্রকাশ করা ভালোবাসা তার পদতলও সবসময় স্থান পেত। তবুও নিয়ম করে মালা আনা ভুলিনি। যদিও কভু মালাখানা খুঁজে পাই, খোপা তাতেই যে আমার প্রাপ্তি। আমার অপেক্ষা কবে যে গুছাবে, যে তারা হারিয়ে যায় কৃষ্ণ গহ্বরে, যে ফুল ঝরে যায় ভর দুপুরে, যে শূন্যতা জমে মন আকাশে কালো মেঘের মতো। যে প্রিয় হারিয়ে যায় তাকে কি আর পাবো? পাবো কি তার মতো? অপেক্ষা গুছাবে, গোধূলি ফুরাবে, অন্ধকার কি নামবে সে কদম তলে। দিঘির পাড়ে পা ডুবিয়ে কত কথা জমে আছে, বলা কি যাবে? না শুধুই অপেক্ষা। আমার অপেক্ষা শেষ কি হবে? বড্ড ভালোবাসি, কিন্তু কার অবহেলায় নিজেকে থুনকো কাচের মতো মনে হয়। নিধি আর পড়তে পারছে না। চোখের সামনে রাজকে করা অপমানগুলো ভেসে উঠছে। চোখের পানিতে ডায়েরির পাতাগুলো ভিজে যাচ্ছে। নিধির বুকের সাথে ডায়েরিটা শক্ত করে জড়িয়ে ধরে কান্না করছে। নিধির খুব করে ইচ্ছে করছে রাজকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু চাইলেও যে সব পাওয়া সম্ভব না। এইদিকে নিধির বাবা সিনহা সাহেব নিধির দরজায় বারবার নক করছে। এক পর্যায়ে নিধি দরজা খুলেই তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। সিনহা সাহেব তার মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মারে, রাজ কিছু বলেছে তোকে? রাজের বাসা থেকে এসে কিছু না বলে দরজা বন্ধ করে আসিস, কি বলেছে বল আমায়। নিধি বলল, বাবা রাজ নেই। নিধির বাবা বলল, নেই মানে? কোথায় গিয়েছে? নিধি বলল, বাবা রাজ দেশে নেই, রাজ আমাকে ছেড়ে চলে গেছে। বাবা আমি সত্যি খুব খারাপ, তাই না? যা করেছে ঠিকই করেছে, আমার সাথে এমন হওয়াই উচিত। কাঁদতে কাঁদতে বলল নিধি। নিধির বাবা বলল, কি বলছিস এসব? আর রাজ দেশ ছেড়ে চলে যাবে কেন? আর আমাকে তো একবারও বলল না। নিধি বলল, বাবা আমি ওকে না করেছি আর যোগাযোগ করতে। বাবা রাজ আমেরিকা চলে গেছে, আর যাওয়ার আগে বলে গেছে যোগাযোগ না করতে। আমি কিভাবে এ মুখ নিয়ে ওর সামনে দাঁড়াবো? বাবা তুমি যে করেই হোক আমার রাজকে এনে দাও, আমি তোমার কাছে কিছুই চাই না। নিধির বাবা বলল, মারে কান্না করিস না, আমি দরকার হলে তোকে আমেরিকা পাঠাবো, তবুও কান্না করিস না। তুই ছাড়া আমার কি আছে? আমি আজই রাজের বাসায় যাব।
নিধি বলল, না বাবা তুমি যেও না, এইসব জানলে রাজারও কষ্ট পাবে। কষ্ট পাই আমি পাই, আমি যে আমার না দেখা ভালোবাসার মানুষটাকেই কষ্ট দিয়েছি। নিধির বাবা বলল, মারে কান্না করিস না, আমি আমার মেয়ের চোখের পানি দেখতে পারি না। পরের দিন সিনহা সাহেব রাজের বাসায় গিয়ে দেখলো আশা আর তার মা বসে গল্প করছে। সিনহা সাহেব বাসায় গিয়ে সালাম দিয়ে বললেন, কেমন আছেন আপা? আম্মু বলল, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? সিনহা সাহেব বলল, আলহামদুলিল্লাহ। আম্মু বলল, তা হঠাৎ কি মনে করে ভাইজান? সিনহা সাহেব বলল, কেন আসতে পারি না? আম্মু বলল, এমন করে বলছেন কেন, আপনি না আসলে কে আসবে? সিনহা সাহেব বলল, আচ্ছা বাদ দেন, শুনলাম রাজ বাবাজি নাকি আমেরিকা গিয়েছে, শুনলাম না তো? আম্মু বলল, আপনাকে বলতে বারণ করেছিল রাজ। সিনহা সাহেব বলল, ও আচ্ছা। আপা আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। জানেন তো আমার মেয়েটা ছোটবেলায় মায়ের আদর থেকে বঞ্চিত, তাই একটু অন্যরকম আপনার কাছে দিয়েছিলাম। আমি লজ্জিত আপনার বাড়ির সম্মান রক্ষা করতে পারিনি। জানেন আমার মেয়েটা ঠিকমতো খাচ্ছে না। মেয়েটা শুধু কি আমারই, মেয়ে তো আপনারই। জানি অমার্জনীয় ভুল করেছে, তবুও কি মা হয়ে বুকে টেনে নিতে পারেন না? আমি বাবা হয়ে মেয়ের ভালো থাকা ভিক্ষা চাই। আম্মু বলল, এভাবে বলে লজ্জা দিবেন না, আমি যেমন আশাকে ভালোবাসি তেমনি নিধিকেও ভালোবাসি, কিন্তু রাজ এতটা কষ্ট পেয়েছে, সেখানে আমি কি বলবো? সিনহা সাহেব বলল, আচ্ছা আপা আমি আজ আসি, আপনাদের মেয়ে আপনাদের বাসায় পাঠিয়ে দিব। আমি আর নিধির কান্না সহ্য করতে পারছি না। সিনহা সাহেব বাসায় আসলেই নিধি বলল, বাবা মা কি বলেছে? সিনহা সাহেব বলল, কান্না করিস না, তুই কালকে যাস, তোর প্রতি তাদের কোনো অভিযোগ নেই। নিধি পরের দিন রাজের বাসায় গিয়ে সরাসরি তার পা দুটি জড়িয়ে ধরে বলে, মা আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাদের ছাড়া বাঁচতে পারবো না, আমাকে আপনাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখবেন না প্লিজ, মা মাফ করেন আমাকে। আম্মু বলল, এই পাগলি মেয়ে কি করছিস এই সব, তোর স্থান কি পায়ে, বুকে আয়। নিধিকে বুকের সাথে জড়িয়ে বলল, কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। নিধি বলল, মা আমাকে আপনাদের বাসা থেকে তাড়িয়ে দিবেন না তো, আপনারা যা বলবেন তাই করব। আম্মু বলল, আরে পাগলি, আশা যেমন থাকে তেমন তুইও থাকবি, কান্না করিস না, রুমে যা। এই আশা তোর ভাবিকে নিয়ে যা রুমে। আশা কিছু বলতেছেও কিছু বলল না। নিধি আশার হাতটা ধরে বলল, আমার বোনটা কি আমার প্রতি অভিমান করে আছে, আমার সাথে কথা বলবে না? আশা বলল, বলবো না কেন, তুমিই তো আমাদের দূরে সরিয়ে দিয়েছিলে, আমরা তো সব সময় তোমাকে কাছে রাখতে চেয়েছিলাম। নিধি বলল, আর তোদের ছেড়ে কোথাও যাব না বোন, শোন না তোর ভাইয়ের সাথে কথা হয়। আশা বলল, হ্যাঁ হয়তো। নিধি বলল, তাহলে তার কন্টাক্ট নাম্বারটা দিবি, আমি একটু কথা বলবো। আশা বলল, এই নাও, আমি দিয়েছি, বলো না এটা। নিধি বলল, আচ্ছা লক্ষ্মী বোন আমার। নিধি রাজের নাম্বার নিয়ে ফোন দিতেই দুইবার রিং হতেই রাজ ফোনটা রিসিভ করে সালাম দিল। নিধি কোনো কথা বলছে না। রাজ বলল, কি হলো, কে ফোন দিয়েছেন, কথা বলছেন না কেন? নিধি ফোনটা বুকে নিয়ে কাঁদছে, কথা বলার মতো সাহস হচ্ছে না। রাজ একটা সময় কোনো রেসপন্স না পেয়ে ফোনটা কেটে দেয়। এইদিকে দেখতে দেখতে 3 মাস চলে যায়। নিধি এখন রাজের বাসাতেই থাকে। আশা আর নিধি বসে গল্প করছে। হঠাৎ আশা বলল, ভাবি ভাইয়ার সাথে কথা বলো। নিধি বলল, বলবো যদি বকা দেয়। আশা বলল, তুমি কল দাও। নিধি ফোন দিতেই ওপাশ থেকে মেয়ে কণ্ঠে কেউ একজন সালাম দিয়ে বলল, কে বলছেন? মেয়ে কণ্ঠ শুনেই বুকের ভেতরটা স্যাঁত করে উঠল। কাপা কাপা গলায় নিধি বলল, রাজ কোথায়, আর আপনি কে? মেয়েটি বলল, আমি রাজের স্ত্রী, রাজ অফিসে। কথাটা শুনে নিধির হাতটা কাঁপছে, ফোনটা ফ্লোরে পড়ে যায়। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।